জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ধর ট্রেডিং টিপস ফেসবুক পেজে স্বাগত জানাই। তো আজকে আমাদের মার্কেটে এত ভালো পজিটিভ খবর থাকা সত্ত্বেও আমাদের মার্কেট আজকে রেড কেন হলো, তার মানে লাল লাল কেন দেখালো? তো নিফটিকে আমরা যদি দেখি আজকে 0.14% নেগেটিভে ক্লোজিং দিয়েছে। তবে শুরুটা যেটা হয়েছিল সেটা কিন্তু অনেকটাই গ্যাপ ডাউন, তারপর ধীরে ধীরে কিছুটা রিকভারি করেছে। তো পজিটিভ খবরটা কী ছিল আজকের জন্য আমাদের মার্কেট, সেটা একটু আগে দেখে নেব। তারপর কিছু কিছু জিনিস এমন দেখব যেগুলো আমরা বুঝতে পারবো যে বাজার কী সংকেত দিতে চাইছে, এবং একদম শেষে গিয়ে কারণটা দেখব, মেন যে কারণ আজকের নেগেটিভিটির সেটা কী। পুরো ব্যাপারটাই দেখব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি আপনার পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তো লাস্ট শনিবার দিন ভিডিও দিয়েছিলাম একটা, সেটা মেম্বারশিপের জন্য। যারা যারা মেম্বারশিপ নিয়েছেন তাদের জন্য একটা 1 ঘন্টার ভিডিও করেছিলাম, সেটা দেওয়া আছে চ্যানেলে। যারা নর্মালি মেম্বারশিপ নেননি তারা সেই ভিডিওটি দেখতে পাবেন না, কারণ সেখানে আপনারা যেহেতু মেম্বারশিপ নেননি সুতরাং সেই জন্য দেখতে পাবেন না, এটাই হচ্ছে মেন। আর মেম্বারশিপ নিয়ে যাদের যাদের প্রবলেম হচ্ছে, নানান রকম কমেন্ট করছেন আমাকে, ওরকম কমেন্ট করে কোনো লাভ নেই, কারণ এটা সবার অনুমতি নিয়েই করা হয়েছে। সুতরাং এটা নতুন করে বলার কিছু নেই, প্রত্যেকেই জানেন। এবং মেম্বারশিপ নেওয়া মানে সেখানে আমি ভিডিও দিচ্ছি মানে সেখানে আমি আপনাকে ডাইরেক্ট রেকমেন্ডেশন দেবো কোনো স্টকের, সেটা ভুল করেও ভাববেন না। নর্মালি যেমন ভিডিও আমি করি তেমনই ভিডিও ওখানেও চলছে। তো আমি মেম্বারশিপ নেওয়ার জন্যও একটা ভিডিও করেছিলাম, কিভাবে নিতে পারবেন, তাতে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটাও আপনাদের বলেছিলাম। তো সমস্ত কিছুই দেখেছেন। রেগুলার যখন ফলো করেন তাহলে নেগেটিভ কমেন্ট করে কোনো লাভ হবে না, বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, মেনলি সমস্ত কিছু গাইডলাইন মেনেই মেম্বারশিপ করা হয়েছে, এবং ইউটিউবের অনেক গাইডলাইন আছে, সেবির অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সব কিছুকে মাথায় নিয়েই ভিডিও করতে হয়েছে, ঠিক আছে? তো সুতরাং কখনোই ভাববেন না যে ওখানে আমি আলাদা করে কিছু দিচ্ছি, আপনাদেরকে আলাদা করে কিছু দিচ্ছি, সেটা একদমই ভাববেন না, ঠিক আছে? এবং মেম্বারশিপটা গুরুত্বপূর্ণ নয়, মানে আপনি নিতেও পারেন, আপনার ইচ্ছা সেটা। আমি কখনোই আপনাকে ফোর্স করিনি যে মেম্বারশিপ আপনি নিন, না, কখনোই করিনি। কেন, মেম্বারশিপ নেওয়ার জন্য একটা ভিডিও করা আছে, দেখবেন চ্যানেলে দেওয়া আছে, সেটাই আমি পরিষ্কার বলে দিচ্ছি যে মেম্বারশিপ নেওয়া বাধ্যতামূলক নয়। সুতরাং নেগেটিভ কমেন্ট করে কী লাভ আছে? আপনার ভালো লাগছে না, আপনি নেননি, দরকার নেই। আমি তো এমনি ভিডিও দিচ্ছি। হ্যাঁ, গত 2 দিন 3 দিন দিনই একটু শরীরটা খারাপ ছিল, একটু ঠান্ডা লেগেছে, যার কারণে একটু রেস্ট নিচ্ছি। এবার মেম্বারশিপ যারা নিয়েছেন তাদের জন্য আলাদা করে কিছু ভিডিও করতে গেলে, অ্যাডভান্স লেভেলের কিছু সেখানে শেখাতে গেলে তার জন্য অনেক রকম পরিশ্রম করতে হয়, এবং সেই সমস্ত কন্টেন্টগুলো বানাতে প্রচুর পরিশ্রম করতে হয়, এবং তার জন্য সময় দিতে হয়। আর আমার কাছে সময়টা একদম সীমিত, যার কারণে রেগুলার ভিডিও হয়তো বা সবসময় হবে না, যেটা আমি আগেও বলে রেখেছি। তো রেগুলার ডেলি যারা আপডেট থাকেন, কন্টিনিউ যারা আমাকে ফলো করেন, তারা প্রত্যেকেই জানেন। সুতরাং রাগারাগি করে কোনো ব্যাপার নেই এখানে। আপনি আমার শত্রু না, আমি আপনার শত্রু না, আমি কখনোই আপনার ক্ষতি চাই না। দেখুন, এতদিন যেরকমভাবে আমি আপনাদের সামনে ভিডিও প্রেজেন্টেশন করেছিলাম সেই সমস্ত ওইরকম করা যাবে না, সোজাসুজি স্ট্রিক্ট রুল আছে, ঠিক আছে? তো সমস্ত কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করেই চলতে হবে। কারণ কি, বেশ কিছুদিন ধরে আমার ভিডিওগুলো দেখছেন আপনারা, তাতে বুঝতেই পারছেন কিভাবে আমি আপনাদের সামনে কন্টেন্ট তুলে ধরছি। অন্য যারা করছে তাদের সাথে আমি তাদের কথা বলবো না, কারণ তাদের হয়তো বা কেউ দেখছে না, আমাকে হয়তো দেখছে, যার কারণে আমাকে অনেক মেনটেন করে চলতে হচ্ছে, ঠিক আছে? আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। এবার দেখে নেবো, চলে আসি আমাদের ভিডিওর মধ্যে। তো আমাদের যে পজিটিভ খবরটা ছিল সেটা এসছিল গত শুক্রবার মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর। সেটা কি এসছিল ইন্ডিয়ার জিডিপি ডাটা। তো Q4 জিডিপি ডাটা কত এসছিল? 7.4%, যেটা মার্কেট এক্সপেক্ট করছিল 6.7%।
প্রিভিয়াস ডাটা ছিল 6.4%। তাহলে মার্কেটের যে এক্সপেকটেশন ছিল সেটাকেও কিন্তু চমক দিয়ে অ্যাকচুয়াল ডাটা যেটা এসছে সেটা 7.4, তার মানে কিন্তু ফাটাফাটি ডাটা এসছে। তো এই যে ডাটাটা এসছে গত শুক্রবার, সেটা কিন্তু আমাদের মার্কেটের জন্য যথেষ্ট পজিটিভ সংকেত। কিন্তু তবুও আজকে মার্কেট নেগেটিভ হলো। প্রিভিয়াস ডাটাগুলো আমরা যদি একটু চেক করি, প্রিভিয়াস কোয়ার্টারলি ডাটা আমরা যদি চেক করি, তাহলে দেখুন আগের পরপর 3টে কোয়ার্টারের ডাটা নেগেটিভ ছিল, লাল লাল। আগস্টের ডাটা নেগেটিভ, মানে 6.9 এক্সপেকটেশন ছিল, সেখানে 6.7, তবুও 0.2%। কিন্তু নভেম্বরের ডাটা অবস্থা খারাপ করে দিয়েছিল, 6.5% এক্সপেকটেশন ছিল, সেটা 5.4%, তার মানে অনেকটাই ডাউন। যার কারণে নভেম্বর মাসের পর থেকে মার্কেট কীরকমভাবে পিটাই চলেছে সেটা দেখতে পেয়েছেন সবাই। তারপরে ফেব্রুয়ারির যে ডাটাটা আসে সেটা 6.3, 6.2, মোটামুটি ঠিকঠাক। তবে এইবারে যে কোয়ার্টার 4-এর যে ডাটাটা আসে সেটা কিন্তু একদম চমকানো ডাটা আসে। সুতরাং এইটা আমাদের মার্কেটের জন্য যথেষ্ট পজিটিভ নিউজ ছিল। কিন্তু তা সত্ত্বেও এত পজিটিভিটির মধ্যেও নেগেটিভ কিছু জিনিস দেখা যাচ্ছে। যেমন আরও একটা জিনিস, যেটা ডলারও মোটামুটি কন্ট্রোলে আছে, ডলারেও প্রবলেম নেই, 85, 50 এর মধ্যে, এই রেঞ্জের মধ্যেই চলছে। তো ডলারের দিক থেকেও আমাদের কোনো নেগেটিভিটি নেই, ঠিক আছে। তো মূল যে প্রবলেমটা দেখা গেছে সেটা হচ্ছে এই ক্রুড অয়েলে। ক্রুড অয়েল হঠাৎ করে দেখুন পজিটিভ 4.27% পজিটিভ, 5.5% পজিটিভ, 4.72% পজিটিভ। তার মানে ক্রুড অয়েলে একটু পজিটিভিটি দেখা যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের কাছে নেগেটিভ সাইন একটা। কেন? তার কারণ ক্রুড হচ্ছে ইন্ডিয়া সব থেকে বেশি ইম্পোর্ট করে। আমরা ইন্ডিয়ানরা হচ্ছি ক্রুডের ইম্পোর্টার সব থেকে বেশি। যার কারণে ক্রুড অয়েলের যখনই দাম বেড়ে যায় সেখানে আমাদের একটা নেগেটিভিটি তৈরি হয়। মানে ক্রুড অয়েল আমরা যেহেতু কিনি সেটাও ডলারের এগেনস্টে, এবং তার সাথে সাথে ডলারের প্রাইসটাও যদি বেড়ে যায় সেখানে ডবল নেগেটিভ এফেক্ট পড়ে। যাই হোক, ডলারের প্রাইসটা আপাতত কন্ট্রোলে আছে, কিন্তু ক্রুড অয়েলের দিকে আমরা দেখতে পাচ্ছি ক্রুড অয়েল পজিটিভ চলছে। এবার ক্রুড অয়েল যখনই পজিটিভিটিতে যায় তখনই নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু একটা হচ্ছে, সেই জিনিসটা জানতে হবে। এবং এর সাথে সাথে আবার গোল্ড, তো গোল্ডও আবার দেখতে পাচ্ছি 99,500-তে পৌঁছে গেছে, যেটা কিছুদিন আগেই 96, 96.5 এরকম চলছিল। সেখানে গোল্ডেও আমরা একটু আপার মুভমেন্ট দেখতে পাচ্ছি, এবং বেশ কয়েকদিন ধরে গোল্ড যেভাবে দৌড়েছে সেটা আশা করি নতুন করে আর বলার কিছু নেই। তার মানে ক্রুড অয়েলে পজিটিভ এবং গোল্ডও পজিটিভিটি দেখছি। তাহলে এই দুটো জিনিস মার্কেটের জন্য একটা নেগেটিভ সংকেত তৈরি করে, ঠিক আছে। এবার এর সাথে সাথে আজ সকালবেলা আমি একটু গিফট নিফটির দিকে নজর রেখেছিলাম, এবং সেখানে গিয়ে যা দেখলাম, এটা হচ্ছে গিফট নিফটির 15 মিনিটের একটা ক্যান্ডেল স্টিক, ঠিক আছে। 15 মিনিটের একটা ক্যান্ডেল খুলেছি আমি। তো 15 মিনিটের ক্যান্ডেল স্টিকে এখান থেকে দেখুন, এখানে জাস্ট পজিটিভেই ছিল গিফট নিফটি, কারণ আমাদের যে ডাটাটা এসেছিলো জিডিপির সেটা পজিটিভিটি ছিল, মানে এখান থেকে রিকভারি করেছিল। তারপরে গিয়ে ক্রমাগত নিচে, এবং আজকে মার্কেট ওপেন হওয়ার পর ক্রমশ নিচে, তারপরে ধীরে ধীরে গিফট নিফটি রিকভারি করে, আমাদের মার্কেটও কিছুটা রিকভারি করে এখন নর্মাল রেঞ্জের মধ্যেই চলছে। তো এই হচ্ছে নেগেটিভ এফেক্ট ছিল, যার কারণে গিফট নিফটিতেও কিন্তু নেগেটিভ এফেক্ট দেখা গেছিল, এটা সকালবেলা চেক করেছিলাম। তাহলে আমাদের জিডিপি ডাটা পজিটিভ, ডলার প্রাইস ঠিক আছে, ডলারের তুলনায় ইন্ডিয়ান মানি সেটাও কন্ট্রোলে আছে, ক্রুড অয়েল বেড়ে গেছে, গোল্ড প্রাইস বেড়ে গেছে। তার মানে নিশ্চয়ই কোনো না কোনো কিছু ঘটেছে কোথাও। কি ঘটেছে? সেই পুরনো যুদ্ধ, আবার সেই যুদ্ধ, রাশিয়া ইউক্রেন ওয়ার। তো রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা একটু শান্ত ছিল, হঠাৎ করে আবার একটা জিনিস দেখা গেছে রাতারাতি। তো সেটা কি ডিটেলসে আমি দেখাচ্ছি আপনাদের। তো হামলাটা চালায় হচ্ছে ইউক্রেন, ঠিক আছে। ইউক্রেন ড্রোন দিয়ে হামলা চালায়, অপারেশন স্পাইডারস ওয়েব। 1 জুন 2025 ইউক্রেন একটি বিস্ময়কর ড্রোন হামলা চালিয়ে
রাশিয়ার অন্তত 41টি দূরপাল্লার বোমারু বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছে। এই হামলায় TU-95, TU-22 এবং A-50 মডেলের বিমানগুলো লক্ষ্যবস্তু ছিল। এই অভিযানে প্রায় 34% রাশিয়ার কৌশলগত বিমান বহর ধ্বংস হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় $7 বিলিয়ন। তার মানে বুঝতে পেরেছেন, তার মানে ইউক্রেন হচ্ছে একটা ড্রোন হামলা চালায়, ড্রোন হামলাটা চালিয়ে রাশিয়ার প্রায় 41টা বিমান ক্ষতিগ্রস্ত করেছে, ভালো ভালো বিমান। তার পাশাপাশি রাশিয়া আর ইউক্রেনের একটা আলোচনা চলছে, যেটা শান্তির আলোচনা, যুদ্ধটা যাতে থামানো যায়। ইস্তানবুলে চলছে আলোচনাটা। তো 2 জুন আজকের দিনে 2025 ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেন একটি 30 দিনের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যার মধ্যে বন্দি বিনিময় এবং অপহৃত শিশুদের ফেরত দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত। তবে রাশিয়া এই প্রস্তাবে আনুষ্ঠানিক সাড়া দেয়নি এবং তাদের নিজস্ব শান্তির প্রস্তাব উপস্থাপন করেছে। তো রাশিয়া সাড়া দেবে কেন? ইউক্রেন একটা হামলা চালিয়েছে এরকম, তাহলে সেখানে রাশিয়া সাড়া দেওয়ার কথা নয়। এবার তারাও নিশ্চয়ই কিছু না কিছু একটা পদক্ষেপ নেবে। রাশিয়ার প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা কী তাহলে? রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলাকে সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসাবে অভিহিত করেছে এবং নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। মার্কিন সিনেটররা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে শান্তির আলোচনায় বিলম্ব করার জন্য দায়ী করেছেন। মানে পুতিন নাকি আলোচনায় দেরি করছে আর কি। শেয়ার বাজারের প্রভাব কী পড়েছে? মার্কিন বাজারে পতন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির ফলে 2 জুন 2025 মার্কিন শেয়ার বাজারে নিম্নগামী প্রবণতা দেখা গেছে। S&P 500 ফিউচার 0.4%, ডাউ জোন্স 0.3% এবং ন্যাসডাক 0.6% হ্রাস পেয়েছে। তো যেখান থেকেও একটা নেগেটিভ সংকেত পাওয়া যাচ্ছিল। এছাড়া তেলের দাম বৃদ্ধি, ক্রুড অয়েল যেটা দেখালাম, উৎপাদন সীমিত রাখার সিদ্ধান্ত এবং যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যার ফলে তেল কোম্পানির শেয়ারগুলোর দাম বেড়েছে। যেমন ডেভন এনার্জি 2.5%, সিভন, এক্সল এবং কঙ্কো ফিলিপস 1% থেকে 1.5% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। যুদ্ধের অনিশ্চয়তা এবং সরবরাহ চেইনের বিঘ্নিত হওয়ায় আশঙ্কার বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকেছেন। যেমন স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে এবং মার্কিন ডলারের মান দুর্বল হয়েছে। ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি কি বলছে? যুদ্ধের বর্তমান পরিস্থিতি এবং শান্তি আলোচনার অগ্রগতি শেয়ার বাজারের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। যদি যুদ্ধবিরতি কার্যকর হয় তবে বাজারে স্থিতিশীলতা ফিরে আসতে পারে, অন্যথায় যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পেলে বাজারে আরও অস্থিরতা দেখা যেতে পারে। তার মানে মোট ফলাফল হচ্ছে এটাই যে এই যুদ্ধ যদি আরও বাড়তে থাকে তাহলে বাজারে নেগেটিভিটির প্রভাব আরও বাড়বে। তবে যুদ্ধবিরতি যদি ঘোষণা হয়, যদি মীমাংসা সেটেলমেন্ট হয়, তাহলে কিন্তু একটা শান্ত হওয়ার জায়গা আছে। মানে যুদ্ধ যদি শান্ত হয়, সিজ ফায়ার হয়, সেক্ষেত্রে একটা নর্মাল পরিস্থিতি তৈরি হবে এবং আবার বাজার তার নিজস্ব ছন্দে ফিরে আসবে। তো এর জন্য আমাদের নজর রাখতে হবে কিন্তু ক্রুড অয়েলের দিকেই। ক্রুড অয়েল কী করছে? ক্রুড অয়েল হঠাৎ করে যদি বেড়ে যায়, তার মানে যুদ্ধ কোনো না কোনো দিক থেকে কিছু একটা ঘটেছে, তার কারণে ক্রুড অয়েলের চাপ সৃষ্টি হয়েছে। এবং ক্রুড অয়েল যখন ধীরে ধীরে নর্মালাইজ হতে থাকবে, তার মানে সিচুয়েশানটা আন্ডার কন্ট্রোল আছে। তাহলে ক্রুড অয়েলের দিকে ফোকাস রাখতে হবে। এছাড়া আমাদের বাজারের জন্য অবশ্যই পজিটিভিটি আছে, যেটা হচ্ছে আমাদের জিডিপি ডাটা, সেটা কিন্তু যথেষ্ট পজিটিভ। তো ওভারঅল মোটামুটি আমাদের আজকে মার্কেট ডাউন ওপেন হয়েও তারপরে কিন্তু ধীরে ধীরে অনেকটাই রিকভারি করেছে, যেহেতু আমাদের জিডিপি ডাটাটা খুবই ভালো ছিল। এবং দেখা যাক এই যুদ্ধটা এরপর কতটা কি বাড়ে বা কমে, সেটা আমাদের নজর রাখতে হবে। ঠিক আছে? তো মোটামুটি আমাদের আজকে আমাদের মার্কেটে ইন্টারনালি কোনো প্রবলেম নেই। যা কিছুই প্রবলেম সেটা এক্সটার্নাল প্রবলেম। তো আমাদের দেশের বাইরের প্রবলেম এটা। ঠিক আছে? তো গ্লোবালিও
গ্লোবালি নেগেটিভিটি কাজ অবশ্যই স্টক মার্কেটে করে, সেটাও নজর রাখতে হবে। ঠিক আছে, তো টোটাল ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।